বৌদি, এত সকাল সকাল কি করছেন? কচু শাক তুলছেন বুঝি? হ্যাঁ, কটা কচু শাক নিতে এসেছিলাম। কদিন ধরে কচু শাক খেতে খুব ইচ্ছে করছে। তা খেতে নিচ্ছেন? এত নিচ্ছেন কেন? এগুলো দিয়ে কি হবে শুনি? ভাবছি খেয়ে যদি মজা পাই তাহলে কচু শাক রান্না করে বাজারেও বিক্রি করতে পারবো। তাই একটু বেশি করেই তুলে নিয়ে যাচ্ছি। বিক্রি করবেন? তা বেশ, ভালোই বুদ্ধি আপনার। কিন্তু আপনি যে এখান থেকে কচু শাক নিয়েছেন, অনুমতি নিয়েছেন কি? কচু শাক নিতে হলে আবার অনুমতি নিতে হবে কেন? বিলে কচু শাক হয়েছে, তাই তো আমি নিচ্ছি। কিন্তু এই বিল তো আমার, আমার অনুমতি তো নিতে হবে, তাই না? আমার জানা মতে এই বিল তো তোমার নয়, এই বিলটা হচ্ছে দেবেনের। দেবেনের অনেক আগেই ছিল, এখন এটা আমার বিল, তাই আমার থেকে আপনার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। আমার মনে হয় না এই বিলটা তোমার। এটা তোমার বিল, আর তাছাড়া তোমার বিল হলেও এই কচু দিয়ে তুমি কি করবে? আমার বিলের কচু আমি যা খুশি তাই করব, তার কৈফিয়ত আপনাকে কেন দেব? তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে? আর কিভাবে কথা বলবো আপনার সাথে? আপনি অনুমতি না নিয়ে কেন কচু শাক তুলছেন? হ্যাঁ, তুলেছি। এখন কি হবে? বিচার বসাবে বুঝি? প্রয়োজন হলে আমি বিচার বসাবো। আপনি যত কচু শাক তুলেছেন সব রেখে যাবেন। কচু শাক রেখে যাবো মানে? এইটা কোন ধরনের কথা? এটাই সঠিক কথা। আপনাকে কচু শাক রেখে যেতে বলেছি, আপনি কচু শাক রেখে এখান থেকে চলে যান। যান তো এখান থেকে। কাজটা তুমি ভালো করলে না। আমিও তোমাকে দেখে নেব, এই বলে রাখলাম। কি হলো, রেগে আছো কেন? কচু শাক তুলতে গিয়েছো, কচু শাক তো আনলে না? না, আনলাম না। বাজার করে দিতে পারলে খাবো, না হলে খাবো না। হঠাৎ করে তোমার আবার কি হলো? এত রেগে আছো কেন? তুমি তো নিজেই কচু শাক তুলতে গিয়েছো। হ্যাঁ, গিয়েছি তো, কিন্তু এমন হবে জানলে কখনোই যেতাম না। কিন্তু কেমন হয়েছে সেটা তো আমাকে একবার বলো, না বললে আমি কিভাবে বুঝবো? আচ্ছা তুমি বলো তো, ওই বিলটা কার, দেবেনের নাকি বাবলুর? ও, ওই বিল তো দেবেনের। কেন, বিল নিয়ে আবার কি হয়েছে? ওই বিল যদি দেবেনের হয় তাহলে বাবলু কেন আমাকে কথা শোনালো? বাবলু তোমাকে কথা শুনিয়েছে? কি কথা শুনিয়েছে ও? ও আমাকে বলল আমি ওর অনুমতি নেইনি কেন। আমি যখন বললাম এই বিল তো দেবেনের, কিন্তু কোনোভাবেই এটা মানতে রাজি নয়। মানতে রাজি না মানে? আমরা সবাই জানি ওটা দেবেনের বিল, সেটা আবার না মানার কি আছে? কেন, দেবেনের বিল নাকি আগে ছিল, এটা নাকি এখন বাবলুর হয়ে গেছে। আন্দাজে কথা, তুমি কিছু বলনি নাকি? আমি আর কি বলবো, ও আমার থেকে সমস্ত কচু সাক্ষী রেখে দিয়েছে। বিচার দিয়ে কি লাভ হবে শুনি? বাবলুর যে ক্ষমতা, তাতে তো ও যে কিছু করে ফেলতে পারে। বাবলুর এত বড় সাহস! আমি আজকেই দেবাশিস বাবুর কাছে ওর নামে বিচার দেব। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি করো। আমি বলে রাখছি, আমি কিন্তু ওই বাবলুকে একদম ছাড়বো না। তুমি ছাড়বে কি? ওকে তো আমি নিজেই ছাড়বো না। তুমি দেখো এবার শুধু কি হয়। কি হলো সিধু? এই দুপুরবেলা আমার বাড়িতে কোনো কাজে এসেছো নাকি? না না বাবু, আমার কোনো কাজের প্রয়োজন নেই। আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। আমার কাছে নালিশ? তা কিসের নালিশ বলো? বাবু, আমার গিন্নি আজকে ওই বিল থেকে কিছু কচু শাক আনতে গিয়েছিল, কিন্তু তাকে কচু শাক তুলতে দেওয়া হয়নি। কেন কেন কেন? কচু শাক তুলতে কেন দেওয়া হয়নি? সে নাকি অনুমতি নেয়নি। এটা তো ঠিক, যার বিল তার থেকে তো অনুমতি নিতেই হবে। এটা তো স্বাভাবিক। স্বাভাবিক নয় বাবু, কারণ যার বিল সে তো এ কথা বলেনি, বলেছে অন্য আরেকজন। এই অন্য আরেকজনটা আবার কে? বাবলু বলেছে এ বিল নাকি ওর, তাই ওর থেকেই নাকি অনুমতি নিতে হবে। অনুমতি নেয়নি বলে সমস্ত কচু শাক রেখে দিয়েছে। সবই বুঝলাম, কিন্তু এই বিলটা মূলত কার? ওই বিল হলো দেবেনের, কিন্তু বাবলু নিজের বলে দাবি করছে।
নিজের বলে যেহেতু দাবি করছে, তাহলে পুরো ঘটনাটা আগে আমাকে খতিয়ে দেখতে হবে। তা আপনি যা করার করুন, কিন্তু এর বিচার আমি চাই। বিচার চাই বললেই তো আর দেওয়া যায় না। আমি আগে খতিয়ে দেখি বিলটা কার, দেবেনের নাকি বাবলুর, তারপর বিচার হবে। ঠিক আছে বাবু, আমি আপনার উপরে ভরসা রেখে আপনার কাছে বিচার দিয়ে চলে গেলাম। ঠিক আছে, আমি না হয় একটু পরেই দেবেনের কাছে গিয়ে সমস্ত ঘটনা জানাবো। আর তোমার যদি দেবেনের সাথে দেখা হয়, তাহলে আমার কথা বলবে যে আমি দেখা করতে বলেছি। ঠিক আছে বাবু, আমি তাহলে যাই এখন। ঠিক আছে, যাও। আর শোনো, এই ঝামেলার দায়িত্ব কিন্তু আমি নিয়েছি। তোমরা আবার কোনো ঝামেলা পাকিও না, কেমন? কি বাবলু, আজ অনেকদিন পর তোমার দেখা পেলাম। হ্যাঁ, আজকে তোমার সাথে দেখা করতে আমার খুব ইচ্ছা হয়েছে। কেন বলো তো হুট করে? আমার সাথে দেখা করার তোমার কেন ইচ্ছে হলো? কারণ তোমার সাথে আমার একটা কাজ আছে। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, কাজ ছাড়া তোমাকে তো আর খুঁজে পাওয়া যায় না। এমন কথা বলো না তো, আগে শোনো আমি কি বলতে চাই। আচ্ছা বেশ, বলো শুনি। তোমার যে একটা কচু শাকের বিল আছে না, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি বলবে ওই কচু শাকের বিল তোমার নয়, আমার। কেমন? আমি ঠিক বুঝতে পারলাম না, কি বললে তুমি? আবার বলো তো। বুঝতে পারোনি? আচ্ছা, আবার বোঝাচ্ছি। কিছুদিনের জন্য মনে করো ওই বিল আমার। কেন কেন মনে করব? দেখো, তোমার বিল থেকে মানুষ কচু শাক তুলে নিয়ে যাচ্ছে। আমি সেটা বারণ করতে গিয়ে ভুলে আমার নাম বলে ফেলেছি। হ্যাঁ, তাতে কি হয়েছে? এখন হয়তো সেটা নিয়ে মামলা মোকদ্দমা হবে। তাই আমি বলছি কি, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে ওই বিল কার, তাহলে তুমি আমার নাম বলে দেবে। কেন তোমার নাম আমি বলবো? আমার তো কোনো প্রয়োজন নেই বলার। তাহলে তুমি বলবে না তো, তাই তো? অবশ্যই আমি বলবো না, কারণ এতে আমার কোনো লাভ নেই। তুমি তো আবার লাভ নিয়ে কাজ করো, আমি ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, যখন ভুলে গিয়েছিলে তাহলে এসব না বলাই ভালো, কারণ আমি পারবো না বলতে। যদি তোমাকে একটা প্রস্তাব দেই। কি প্রস্তাব আবার? এই ধরো, আমি যদি এই মিথ্যার বিনিময়ে আমি তোমাকে অনেক পয়সা দেই, তাহলেও কি বলবে না? তুমি ভালোভাবেই জানো এই দেবেন পয়সার বিনিময়ে পৃথিবীর সকল কাজ করতে পারে। তাহলে আর কি, কোনো তো চিন্তাই রইল না। তোমার যত পয়সা লাগে আমি দেব। তুমি শুধু এটুকু বলো, কেমন? কি রে বাবলু, শুনলাম তুই নাকি গ্রামে কোন ঝামেলা পাকিয়েছিস। শোনা কথায় কান দিতে নেই মা, চুপচাপ খাবার খাও। শোনা কথায় কান দিতে নেই সেটা ঠিক আছে, কিন্তু তোর কথা আমি যা শুনি তা সবই কিন্তু ঠিক হয়। এবার কোনো ঠিক হবে না, এবার চুপ থাকো তো। আমাকে ধমকাচ্ছিস তুই? আমি কি জানি না তুই গ্রামে কোন ঝামেলা পাকিয়েছিস? কি জানো তুমি? কেন, তুই সকালে মিথিলার সাথে ঝগড়াঝাটি করিসনি বিল থেকে কচু শাক তোলা নিয়ে? হ্যাঁ করেছি, বিল আমার। আমার থেকে অনুমতি না নিয়ে কচু শাক কেন তুলবে? বৌদি আবার কচু শাকের তরকারি করে বাজারে বিক্রি করতে চাইছে। ওই বিল তোর? আমি কি জানি না? শুধু শুধু মানুষকে কেন জ্বালাতন করিস? ওই বিল আমার কিনা সেটা গিয়ে তুমি দেবেনের কাছে জিজ্ঞেস করো, দেবেন নিজেই বলে দেবে। দেবেনকে জিজ্ঞেস করার আমার প্রয়োজন নেই। আমি জানি আমার ছেলের কতটুকু সম্পত্তি আছে। দেখো মা, তুমি এই ঝামেলার মধ্যে না আসলেই ভালো হয়। আমি যেহেতু বলেছি ওই বিল এখন থেকে আমার, ওই বিল আমার। যখন দেবাশিস বাবু ডেকে নিয়ে অপমান করবে, শাস্তি দেবে, তখন বুঝতে পারবি। কেন দেবাশিস বাবু ডেকে পাঠাবে কেন আমাকে? বৌদি কি বিচার দিয়ে ফেলেছে নাকি? অবশ্যই বিচার দিয়েছে। তুই তাকে অপমান করবি আর সে বিচার দেবে না, তোর শাস্তি হবে এবার। তুমি এখনো তোমার ছেলেকে চিনতে পারোনি মা। আমিও দেখি কার শাস্তি হয়। গ্রামের লোকেদের সাথে তুই এমন কেন করিস?
কি শান্তি পাস এগুলো করে? সেটা তুমি বুঝতে পারবে না গো মা। দেখো, আমার অনেক টাকা, আমি চাই সবাই আমাকে সম্মান দিয়ে চলবে। এইসব কাজকর্ম করে আবার সম্মান আশা করিস? দেখ, আমি ভালোভাবে বলে দিচ্ছি, এইসব ঝামেলার মধ্যে তুই আর জড়াবি না। আরে বাবু, আপনি আমাদের বাড়িতে, এই গরিবের বাড়িতে আপনার পা পড়ল, আমি তো ধন্য হয়ে গেলাম, ধন্য হয়ে গেলাম। এত তারিফ করতে হবে না আমায়, আমি এসেছি একটা বিষয়ে জানার জন্য। আমি জানি বাবু, আপনি কোন বিষয়টা জানার জন্য এসেছেন, তবে একটু বসুন, তারপর দুটো কথা বলি। আচ্ছা বেশ, বসলাম, দেখি তুমি কি বলতে চাও। দেখুন বাবু, ওই কচু শাকের বিল আগে দেবেনের ছিল, কিন্তু কয়েকদিন আগে আমি দেবেনের থেকে কিনে নিয়েছি। তুমি যে কিনে নিয়েছো তার প্রমাণ কি? তার বড় প্রমাণ হলো দেবেন নিজে। আপনি অবশ্যই দেবেনের সাথে কথা বলে জেনে নিন। ঠিক আছে, আমি না হয় জেনে নেব, কিন্তু তুমি যে সিধুর বউয়ের সাথে এই আচরণ করলে, এটা কি মানিয়েছে? বাবু, আমাকে বিল থেকে কেউ যদি শাক তুলে নিয়ে যায়, তাহলে আমি কিছুই বলতে পারবো না। আমি তো শুধু বলেছি আমার অনুমতি কেন নেয়নি। ওই বিল যে তোমার তাও তো জানতো না, যদি জানতো তাহলে তোমার থেকে অবশ্যই অনুমতি নিত। এজন্যই তো আমি জানিয়ে দিলাম, এরপর থেকে কচুর শাক তুলতে গেলে অবশ্যই আমার অনুমতি নিতে হবে। এ নিয়ে আবার বিচারের কি প্রয়োজন? ঠিক আছে, বিচার যেহেতু আমার কাছে এসেছে, আমি সবকিছু যাচাই বাছাই করে তারপর একটা সিদ্ধান্ত দেব। সিদ্ধান্ত দেবেন সেটা ঠিক কথা, কিন্তু এই যে বিচারের কারণে আমার মান সম্মান হানি হলো, তার কি হবে? যদি সিধুর দোষ থাকে তাহলে আমি সিধুকে শাস্তি দেব, আর যদি তোমার দোষ থাকে তাহলে আমি তোমাকে শাস্তি দেব, বুঝলে? ঠিক আছে বাবু, তাহলে আমার কোনো সমস্যা নেই। আমি জানি এই শাস্তি অবশ্যই সিধু পাবে। ও দেবেন, ঘরে আছো নাকি? একবার একটু শোনো তো দেখি। হ্যাঁ বাবু, আমি তো ঘরেই আছি। আপনি এ সময় আমাদের বাড়িতে এলেন কেন? আমি এসেছি একটা বিচার করতে, বুঝলে? গ্রামে যা শুরু হয়েছে তাতে আর টিকতে পারা যাচ্ছে না। কেন বাবু, কি হয়েছে? আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, ওই যে কচু শাকের বিলটা, সেটা কি তোমার? না বাবু, সেই বিল তো এখন আর আমার নেই, সেটা তো আমার আগে ছিল। আমি কয়েকদিন আগে বাবলুর কাছে বিক্রি করে দিয়েছি। ও আচ্ছা, এটা জানার জন্যই তোমার কাছে আমি এসেছিলাম। এই বিল নিয়ে যে ঝামেলা তৈরি হয়েছে। কেন বাবু, কেন আবার ঝামেলা তৈরি হলো? আমি তো কিছুই জানি না। আরে, তোমার বিল থেকে কচু শাক তুলে সিধুর বউ নিয়ে যাচ্ছিল, এখন সেটা নিয়ে বাবলুর সাথে তুলকালাম কাণ্ড বেঁধে গেছে। তাহলে হয়তো সিধু জানতো না যে এটা আমার বিল আর নেই। আমারও তো একই কথা, কিন্তু একজনের বিরুদ্ধে মিথ্যা বিচার দিলে তাকে তো শাস্তি পেতেই হবে। তা আপনি ঠিক কথা বলেছেন বাবু। এখন আপনি কি সিদ্ধান্ত নিলেন, সিধুকে শাস্তি দেবেন? মনে হচ্ছে সেটাই করতে হবে, তবে আগে একবার সিধুর সাথে কথা বলে নিতে হবে। দেখুন, যেভাবে হোক ঝামেলাটা নিষ্পত্তি করতে পারলে ভালো হয়। তাহলে তো ঝামেলা মিটিয়ে দিতে পারি, কিন্তু বাবলু এভাবে ছাড়বে না। ও চায় সিধুর একটা শাস্তি হোক। এই বিচার আচারের ব্যাপারে আপনি যা ভালো বোঝেন বাবু, আমি আর কি বলবো। তবে তুমি যে সত্যি কথা বলেছ তার জন্য তোমাকে ধন্যবাদ। খুব সহজেই বিচারের কাজটা হয়ে গেল আমার। এটা তেমন কিছু নয় বাবু। আচ্ছা, তাহলে আমি আসি। এসো সিধু, এসো, তোমার বিচারের নিষ্পত্তি তো হয়ে গেল। এত তাড়াতাড়ি বিচারের কাজ হয়ে গেল? কি বিচার হলো বাবু? শোনো, তোমাকে একটা কথা জানিয়ে রাখি। ওই বিল আগে দেবেনের ছিল, কিন্তু কয়েকদিন আগে দেবেন বাবলুর কাছে বিক্রি করে দিয়েছে। এটা আমি বিশ্বাস করি না বাবু।
এরকম কোনো টু শব্দ এই গ্রামে হয়নি। এটা আমি মোটেও বিশ্বাস করি না। না হলেও তোমাকে বিশ্বাস করতে হবে। আমি নিজে গিয়ে দেবেনের সাথে কথা বলে এসেছি। আপনি দেবেনের সাথে কথা বলুন আর যাই করুন, আমি এ কথা বিশ্বাস করতে পারবো না। দেখো সিধু, আমি চাইছি এই ঝামেলাটা দ্রুত মিটিয়ে ফেলতে। তুমি বাবলুর নামে মিথ্যে অভিযোগ করছো। আমি মোটেও মিথ্যে অভিযোগ করিনি। তুমি মিথ্যে অভিযোগ করেছো বলে এখন তোমাকে শাস্তি পেতে হবে। আপনি যদি আমাকে শাস্তি দেন, সেই শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি। সেই শাস্তি তো আমি এখন দিতে পারবো না, দিতে হবে বাবলুর সামনে। আমি তবুও রাজি আছি, কিন্তু আগে আমার একটা শর্ত মানতে হবে। তুমি আমাকে শর্ত দিচ্ছ? আচ্ছা, বলো কি শর্ত? আপনি আমাকে একটা সুযোগ দিন, আমি আপনাকে প্রমাণ করে দেব ওই দেবেন আপনাকে মিথ্যা কথা বলছে। তোমাদের ঝামেলায় দেবেন কেন মিথ্যা কথা বলবে বলো? আপনি মনে হয় জানেন না বাবু, দেবেন একটা লোভী প্রকৃতির মানুষ। দেবেন টাকার জন্য এই পৃথিবীর সব কাজ করতে পারে। হ্যাঁ, এই কথাটা আমি জানি। তাহলে আপনি এত সহজে দেবেনের কথা বিশ্বাস করলেন কিভাবে? হতেও তো পারে বাবলু দেবেনকে টাকা খাইয়েছে। হ্যাঁ, হতে পারে। এটা তো আমার মাথায় আসেনি। সেজন্যই বলছি, আগে আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন। আচ্ছা বেশ, তোমার কাছে একটা সুযোগ আছে নিজেকে নির্দোষ প্রমাণ করার। আরে বৌদি, আপনি বিকেল বেলাতে আপনার হাতে ওটা কি? আমার হাতে এটা তো খাবার। আমি একটু কচু শাক রান্না করে তোমার জন্য এনেছিলাম। আমার জন্য এনেছেন? আহ, কতদিন আমি কচু খাই না। হ্যাঁ, তোমার জন্যই এনেছি, তোমার বিল থেকে। ও দুঃখিত, ওটা তো আর তোমার বিল নেই। আমি তোমার বিল বলছি কেন? বাবলুর বিল থেকে তো আর আমি কচু শাক তুলতে পারিনি। আরে, ওটা বাবলুর নয়, ওটা আমার বিল। তোমার বিল? তাহলে তুমি দেবাশিস বাবুর কাছে মিথ্যে কেন বলেছিলে? আরে, আমাকে বাবলু কিছু টাকা দিয়েছিল, তাই আমি মিথ্যা কথা বলেছি। এখন তো আর মিথ্যা বলার প্রয়োজনই নেই। তাই বুঝি? তা তুমি স্বীকার করছো তো যে ওটা তোমার বিল? একদমই তাই। আপনার যত কচু শাক প্রয়োজন আপনি ওখান থেকে তুলে নিয়ে যান। তাহলে এই হলো তোমার আসল রূপ। বাবু, আপনারা সবাই এখানে কি করছেন? তোমার চাঁদ মুখখানা দেখতে এসেছি। তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছ, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। না বাবু, আমাকে কোনো শাস্তি দিয়েন না। আমি আসলে লোভে পড়ে মিথ্যা কথা বলেছি। মিথ্যা কথার শাস্তি না হয় বাদ দিলাম, কিন্তু এই যে তুমি অন্য একজনের থেকে টাকা খেয়ে মানুষকে বিপদে ফেলেছ, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে নাকি? আমি প্রথমে রাজি হইনি বাবু। ও আমাকে অনেক টাকা লোভ দেখিয়েছে। আমি ভাবলাম একটু মিথ্যে কথা বললে অনেকগুলো টাকা পেয়ে যাব। ওসব আমি কিছুই শুনছি না। আপনারা এমন করবেন না আমার সাথে। কি বাবু, প্রমাণ হলো তো আমরা নির্দোষ? অবশ্যই প্রমাণ হয়ে গেছে। এখন এই বাবলুর একটা ব্যবস্থা করতে হবে। বাবু, আমাকে না হয় ছেড়ে দিন। ঠিক আছে, আমি তোমাকে শেষবারের মতো ছেড়ে দিতে পারি, তবে আমাদের কথা শুনতে হবে তোমাকে। আচ্ছা বাবু, আমি আপনাদের সব শুনবো। তাহলে চলো, আমরা সবাই মিলে বাবলুর বাড়িতে যাই। কি তোমরা সবাই মিলে আমাকে মারছো কেন? আমি কি করেছি? দেবাশিস বাবু, আপনি দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলুন না, কিছু বলুন না আপনি। মারো, তোমরা বেশি করে মারো। ওই ঠগ দোচ্চরকে উচিত শিক্ষা দাও। এসব কি বলছেন বাবু? এসব কি বলছেন? আমাকে মারছেন কেন সেটা তো বলবেন। বলুন না সেটা। তোমার ওপর আনা অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে, তাই তোমাকে মারছি। দেবেন আমাদের সবকিছু বলে দিয়েছে। দেবেন আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলো? ওরে আমার সৎ মানুষ রে, উনার সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না। ঠিক আছে বাবু, ঠিক আছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অন্যায় করেছি। আমি ক্ষমা চাচ্ছি, সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমাকে সবাই ক্ষমা করে দিন। সবাইকে এত হেনস্থা করে এখন ক্ষমা চাচ্ছ? তোমাকে কোনোভাবেই ক্ষমা করা হবে না।
বাবু, একে কি আরো মারবো? না 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 না, মেরো না, ছেড়ে দাও, পরে না হয় মরে যাবে। শোনো বাবলু, তোমার শাস্তি আরো আছে। আর কি শাস্তি আছে বাবু? আমি আমি তো শেষ। আপনি তো আমাকে শাস্তি দিয়েছেন। না, তোমার শাস্তি শেষ হয়নি। তোমার শাস্তি হলো ওই সমস্ত বিলটা তুমি নিজের হাতে পরিষ্কার করবে। না না বাবু, আমি এ কাজ করতে পারবো না। আমার একটা মান সম্মান আছে না? মান সম্মান? তুমি শাস্তি পেয়েছো, তোমাকে শাস্তি ভোগ করতে হবে। তুমি ওই সমস্ত বিল পরিষ্কার করবে। বাবু, আমি অনুরোধ করছি আপনার কাছে, আপনি এরকম শাস্তি দেবেন না আমাকে। আর একটাও যদি কথা বলো তাহলে তোমার শাস্তি বেড়ে যাবে। চলো সবাই, আগামীকাল থেকেই তুমি এই কাজ শুরু করে দেবে, কেমন? হয় রবি, ওই পাশে যা, ওই পাশে যা। রবি রবি, আয় আয় আয়। আরে বল মার, বল মার। আরে গাধা বেটা, আগে ঠিকভাবে ধর। ব্যাট যদি ঠিকভাবে না ধরিস তবে বল করবি কিভাবে? তাদের খেলায় হাজির হলো মিতা, মেরি ও লতা। কিরে, তোরা এখানে খেলা করছিস? হ্যাঁ রে, খেলছি তো। কেন, তোরাও খেলবি নাকি বল? না রে, আমরা বল খেলবো না। তোদের কি সব জায়গায় খুঁজে না পেয়ে শেষে এখানে এলাম। কেন রে, কিছু বলবি নাকি? আমাদের এত জরুরি তলব কিসের রে? আছে আছে, সেটা তোরা বুঝবি না। বুঝিয়ে বললেই তো বুঝি। বুঝিয়ে বল আগে, তারপর ভেবে দেখব বুঝি কি বুঝি না। মাংস ভাত খাবি? খাবো। কে রান্না করেছে রে? যে রান্না করুক না কেন, খাবি কিনা তাই বল। হ্যাঁ, খাবো মানে 100 বার খাবো। চল চল, কে খাওয়াবে মাংস ভাত? আমরা সবাই মিলে খাওয়াবো। এই, কি বলছিস? একটু খুলে বল তো। এমন পেঁচাচ্ছিস কেন রে? বল না খুলে। শোন, আমরা ঠিক করেছি পিকনিক করব। করবি পিকনিক? মাংস ভাত দিয়ে পিকনিক? মাংস ভাত দিয়ে পিকনিক। সবাই মাথা প্রতি 100 টাকা করে দিবি। 100 টাকা? বাপরে বাপ, 100 টাকা দিতে পারবো না। বাবাকে যদি এ কথা বলি তবে আমাকে হেব্বি চালাবে। ওরে, তোরা 100 টাকা করে পিকনিক করবি? তাহলে তো আমি পিকনিকই করতে পারবো না রে। কেন, তোর আবার কি হলো? তুই তো বললি তুই পিকনিক করবি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি এটা বলিনি যে আমি মাংস দিয়ে পিকনিক করব। এত টাকা দিয়ে আমি পিকনিক করব না রে। আমাদের অবস্থা তো জানিসই তোরা। তাতে কি হয়েছে, একদিনেরই তো ব্যাপার। তোর বাড়ির লোককে পিকনিকের কথা বলবি, দেখবি কিছুই বলবে না। না রে মেরি, বাবা মায়ের ওপর চাপ দিতে পারবো না। আমাদের সংসারে এমনিতেই নুন আনতে পান্তা ফুরায়, সবসময় অভাব লেগেই থাকে। সংসারে এই অবস্থায় বাবা মাকে কিভাবে বলবো টাকার কথা? আচ্ছা ঠিক আছে, টাকা বাদ। তাহলে আমরা কি দিয়ে পিকনিক করব? কেন, বাড়ির ডাল চাল মশলাপাতি যা যা লাগে সব বাড়ি থেকে এনে ওই বট গাছের নিচে পিকনিক করব। হ্যাঁ, এটাই ঠিক আছে। তাহলে কবে করবি পিকনিক? শুক্রবারই করি, কি বলিস? কিছুদিন সময়ও পাওয়া যাবে। আবার আমি মাসির বাড়ি থেকে একটু ঘুরেও আসতে পারবো রে। যাক বাবা, তুই আবার মাসির বাড়ি কবে যাবি? কাল যাব, আর বৃহস্পতিবার সকালে আসব। ঠিক আছে, তাহলে শুক্রবারই পিকনিকটা করব। এখন চল সবাই একটু জুতা চোর খেলি। হ্যাঁ, এখানেই ফেলি। তোরা 3 জন, আমরা 3 জন। আগে কিন্তু আমাদের দান। আমরা আগে জুতা চুরি করব। দুটো জুতো এনেছি, দেখেছিস? আমরাই জিতবো। আরে দেখা যাবে, দেখা যাবে। দেখে নিস, আমরাই জিতবো। এবারে আয়, তোদের ধরেই ছাড়বো। এই লতা, এবার চল, তুই আর আমি যাই। খুব সাবধানে কিন্তু, ওরা যেন আমাদের মোটেও ধরতে না পারে, তাহলে কিন্তু একদম চলে যাবে। তারা জুতাচোর খেলায় মেতে উঠল। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। লতার বাড়িতে ছিল সৎমা। সে বাড়িতে একা একা খুব বকতে লাগলো। হতচ্ছাড়া মেয়ে,
আজ বাড়ি ফিরে আসুক, ওর কানটা ধরে আমি বলে দিব একেবারে। সে কখন বাড়ি থেকে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরার কোনো নাম নেই। অপয়া অলক্ষী হতচ্ছাড়া মেয়ে। কি গো, তোমার আবার কি হলো? একা একা এমন বকাবকি করছো কেন? বকছি আমার কপালের দোষ কি না? তাই তো কপালকেই বকাবকি করছি। সেই কখন তোমার মেয়ে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো কোনো খবর নেই। সংসারের এত কাজ একা একা আমি কিভাবে করব? কেন? মেয়েটা যেভাবে করে সেভাবেই করবে। মেয়েটাই তো এই সংসারের সব কাজ করে। আহ, তোমার মেয়ে সংসারের সব কাজ করে, আর আমি বুঝি শুয়ে বসে পা না চাই না? তাদের ঝগড়ার ভেতরেই লতা বাড়ি ফিরে এলো। ওই যে মহারানী হাজির। তা কোথায় ছিলেন আপনি এত সময়? হ্যাঁ, মেরি মিঠা, ওদের সাথে খেলছিলাম মা। সারাদিন শুধু খেলা আর খেলা। বলি, সংসারের কাজগুলো কি তোর বাপে এসে করবে নাকি? হ্যাঁ, নাকি তোর মরা মা এসে করে যাবে? হ্যাঁ, হ্যাঁ, আমাকে যা বলার বলো, কিন্তু আমার মাকে নিয়ে কোনো কথা বলো না। থাপড়ে তোর মুখে দাঁত ফেলে দিব। হতচ্ছাড়ি মেয়ে, আবার মুখে মুখে কথা বলে। গিন্নি, অনেক হয়েছে, আর না। তোমার যদি এই সংসার করতে ইচ্ছে না হয় তো বাড়ির দরজা খোলা আছে, চলে যাও। তবুও আমার মেয়ের ওপর অত্যাচার করো না, তা আমার সহ্য হবে না। খুব মেয়েওয়ালা হয়েছো তাই না? খুব মেয়েওয়ালা। আমিও দেখে নেব কতদিন বাপ মেয়ের এমন সম্পর্ক থাকে। পারলাম না লতার মা, পারলাম না। তোমার শেষ কথা আমি রাখতে পারলাম না। তোমার লতাকে আমি ভালোভাবে দেখে রাখতে পারছি না গো, দেখে রাখতে কিছুতেই পারছি না। পরের দিন সকালে লতা ঘুম থেকে উঠে বাড়ির সকল কাজ গোছাতে লাগলো। কি রে মা, এত সকাল সকাল ঘুম থেকে উঠলি কেন? এমনিতেই বাবা, বিছানায় একটুও থাকতে মন চাচ্ছিল না। জানো তো বাবা, কাল সারা রাত ঘুম হয়নি, মাকে খুব মনে পড়েছে। মন খারাপ করিস না মা। তোর মায়ের আবদার মেটাতে আর তোর বায়নাতে আমি তোকে মা এনে দিয়েছিলাম। বুঝতে পারিনি রে মা, সেই মাই তোর সাথে এমন করবে। বাবা মেয়ে কি সলা পরামর্শ করা হচ্ছে শুনি? সকাল সকাল কি পরামর্শ করছো? তুই থাক রে মা, মন খারাপ করিস না, আমি কাজে গেলাম। বয়ে গেল আমার। আমি কারো রাগের ধার ধারি না। তা এই যে মহারানী, তোকে তো আবার কিছু বলা যাবে না। সকাল থেকে উঠে শুধু এই উঠোনটাই ঝাড়ু দিচ্ছিস নাকি? না মা, বাসন মেজে গোয়াল ঘর পরিষ্কার করে হাঁস মুরগিকে খেতেও দিয়েছি। রান্না হয়েছে? রান্না কে বসাবে? রান্না আমি বসাচ্ছি মা, জলটা এনেই বসাচ্ছি। তাড়াতাড়ি যা তো, আমার খুব খিদে পেয়েছে। কিছু সময় বাদেই লতার রান্না শেষ হলো। রমা এক বোঝা কাপড় এনে লতার গায়ে ছুঁড়ে মারল। এই নে নবাবের বেটি, এখানে বসে হাত পায়ের যত্ন নেওয়া হচ্ছে নাকি? এই কাপড়গুলো তাড়াতাড়ি ধুই আন। মা, আমার হাত পুড়ে গেছে, আমার যে খুব কষ্ট হচ্ছে মা। কাপড় না ধুলে খাবার বন্ধ। এখন দেখ তুই কি করবি। সারাদিন খাওয়া বন্ধ রাখবি নাকি কাপড়গুলো ধুবি? লতা মন খারাপ করে কাঁদতে কাঁদতে কাপড়গুলো নিয়ে পুকুর ঘাটে চলে গেল। পুকুর ঘাটের পাশেই ছিল একটা ছোট্ট কুঁড়ে ঘর। হায় সৃষ্টিকর্তা, আমি তোমাকে খুব ভালোবাসি, তাহলে মা আমার সাথে কেন এমন করলো? মা কি আমাকে একটু ভালোবাসতে পারে না? কে রে পুকুরে? ওখানে কে? আমি গো ঠাম্মা, আমি লতা গো, কাপড় পরিষ্কার করছি। ও, যাবার সময় একটু শুনে যাস রে। কি গো ঠাম্মা, কিছু বলবে? ভারী মিষ্টি মেয়ে তো তুই, কত সুন্দর কথা বলিস। তুমিও খুব ভালো গো,
কত সুন্দর কথা বলছো আমার সাথে। এত ভালোভাবে আমার সাথে বাবা ছাড়া আর কেউ কথা বলে না। তাই বুঝি? হ্যাঁ গো ঠাম্মা, হ্যাঁ। আমায় একটা কাজ করে দিবি মেয়ে, পায়ে যে বড্ড ব্যথা, ঠিকভাবে হাঁটতে পারছি না। হ্যাঁ করে দেব, কিন্তু কি কাজ গো ঠাম্মা বলো? ওই যে দেখ, আমার উঠোনে আলু গাছ লাগানো, জল দিতে পারি না ঠিকঠাক ভাবে, আমার গাছগুলোতে একটু জল দিয়ে দিবি? হ্যাঁ ঠাম্মা, এক্ষুনি দিচ্ছি। লতা পুকুর থেকে জল নিয়ে আলু গাছের গোড়ায় জল দিয়ে বুড়িকে বলল, ও ঠাম্মা, বড্ড দেরি হয়ে গেল গো, মা খুব বকবে। আমি এখন আসি গো। যাবি তো? এত তাড়াহুড়ো কিসের রে মেয়ে? শোন, আলু গাছগুলো কেমন হয়েছে দেখি বল তো দেখি। জলের অভাবে গাছগুলো একটু শুকিয়ে গেছে, তবে কিছুদিন জল দিলে আবার তরতাজা হয়ে যাবে। আচ্ছা বেশ, তাহলে এবার তুই বাড়ি যা। লতা পরের দিন আবারও পুকুর ঘাটে এলো জল নিতে। সেই দিনও বুড়ি লতাকে ডেকে আলু গাছে জল দিতে বলল। লতা আলু গাছে জল দিতে গিয়ে দেখল, এ কি, আলু গাছগুলো এমন শুকিয়ে গেল কিভাবে? ঠাম্মা মনে হয় দেখেননি। আগে তাকে কি এক্ষুনি বলতে হবে। ঠাম্মা, মানে কি যে বলি? কি মানে করছিস? বলবি তো বল, এত সংকোচের কি আছে? ঠাম্মা, তোমার আলু গাছগুলো সব মরে গেছে। কাল পর্যন্ত তো ভালোই ছিল, আজ হঠাৎ করে কি হলো গাছগুলো? গিয়ে দেখি তো একটা গাছও ভালো আছে নাকি। হ্যাঁ ঠাম্মা, ওখানে একটি গাছ বেঁচে আছে। আমি তো বেশ হাঁটতে পারি না, তোর কাছে একটা অনুরোধ, তুই রোজ এসে ওই আলু গাছটায় জল দিয়ে যাস। আচ্ছা আচ্ছা বেশ, আমি রোজ আসবো, তুমি চিন্তা করো না। আমি এখন আসি গো, গিয়ে আবার রান্না বসাতে হবে। পরের দিন লতা বাড়ির কাজ গুছিয়ে তার খেলার জায়গা সেই বটতলায় চলে এলো। তোরা সবাই এখানে আছিস? আমি তো ভাবলাম কেউ থাকবি না, তোদের ডেকে আনা লাগবে। তুই এই দুদিন আসিসনি কেন তাই বল। আর বলিস না, বাড়িতে একটু কাজের চাপ ছিল। তোরা তো জানিস মা কেমন, একটু বকাঝকা করে তো তাই। থাক রে, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। দুদিন তো চলে গেল, সামনে আর 2 দিন আছে। বাড়িতে বলেছিস? না, এখনো বলতে পারিনি। আজ বাবা মাঠ থেকে ফিরলেই বলবো। ঠিক আছে বলিস, তুই ছাড়া এই দুদিন খেলা একটু জমেনি। চল তো আগে খেলা করি কি, আজ অনেক সময় নিয়ে খেলবো। আচ্ছা ঠিক আছে চল। তারা বেশ কিছু সময় গাছের নিচে ছোটাছুটি খেলে যে যার মতো বাড়ি ফিরে এলো। লতা বাড়ি ফিরে দেখলো তার বাবা মা খেতে বসেছে। এসেছিস মা? তোকে খুঁজছিলাম, না পেয়ে খেতে বসে গেলাম। বস বস, খেয়ে নে। হ্যাঁ আসছি বাবা। মা, একটা কথা বলবো ভাবছিলাম। এত আদিক খেতে না করে কি বলবি তা তাড়াতাড়ি বল, এইসব ঢং আমার একদম ভাল লাগে না। আমার বন্ধুরা সবাই পিকনিক করছে মা, আমাকে বাড়ি থেকে কিছু চাল ডাল দেবে মা? আমিও পিকনিক করবো ওদের সাথে। বাড়িতে গেলে হয় না? পিকনিক করলে তার ভেতরে সোনা থাকে নাকি? কোনো পিকনিক টিকনিকের দরকার নেই, নিজেদেরই খাবার জোটে না, এসেছে পিকনিক করতে। আহা গিন্নি, কটা চাল আর ডালি তো চাইছে, এভাবে বলছো কেন? দাও দাও। না না, একটা চালও হবে না, কোনো পিকনিক করা যাবে না। সত্যি তো, যেখানে আমাদের খাবার জোটে না সেখানে পিকনিকের কথা বলাই তো বোকামি।
কিরে, আজ বিকেলে এলি যে? সকাল সকাল কোথায় ছিলি? তা তোর কি হয়েছে? না গো ঠাম্মা, কিচ্ছু হয়নি গো। মনে তো হচ্ছে কিছু হয়েছে, তা বল আমাকে। কি আর বলবো গো ঠাম্মা, ওরা কপাল আমার, ওরা কপালে একেবারে কিছুই জোটে না, তাই মন খারাপ। ও, বুঝলাম, এই জন্যই বুঝি মন খারাপ। হ্যাঁ গো ঠাম্মা। তোর তো অনেক বন্ধু, আমার সাথে তাদের পরিচয় করিয়ে দিবি না? পরের দিন লতা খেলতে খেলতে বুড়ির কথা ওদের সবাইকে জানালো। তাই নাকি? চল তাহলে দেখে আসি তোর কেমন ঠাম্মা। কিন্তু আমার জানা মতে ওখানে তো কোনো বুড়ি থাকে না। আরে তাকে তাকে, তোরা হয়তো জানিসই না। চল তো। আচ্ছা চল যাই। হ্যাঁ চল, জানিস তো ঠাম্মা খুবই ভালো। লতা তাদের সবাইকে নিয়ে পুকুর ঘাটে এলো, কিন্তু সেখানে এসে বাড়িটি একদম ফাঁকা দেখল। সেখানে কেউ ছিল না। হঠাৎ তার চোখটি আলু গাছের উপর পড়ল। এত বড় আলু গাছ, এত আলু গাছে। হ্যাঁ হ্যাঁ, দেখ কত বড় আলু গাছ। আলু কিনা আবার গাছে ধরেছে। হ্যাঁ গো, আমি তো গাছেই ধরি। তোমরা তো পিকনিক করবে তাই না? হ্যাঁ তা করবো, কিন্তু তুমি কিভাবে জানলে? আর ঠাম্মা, ঠাম্মা কোথায়? আমি তোমার ঠাম্মার সৃষ্টি। তোমার ঠাম্মা অদৃশ্য, তাকে তুমি দেখতে পারবে না। এতদিন তোমার যত্নে আজ আমি পরিপূর্ণ সুস্থ, তাই আজ আমার কাছে আলুতে পরিপূর্ণ। কিন্তু তোমাকে এত ভাবতে হবে না মেয়ে। তোমার মা তোমাকে পিকনিকের জন্য কিছুই দেবে না, তাই তো? তাই যত আলু লাগে তোমরা আমার কাছ থেকে নেবে, কেমন? তুমি এটাও জানো? আমি তো সব জানি, তবে একটি কথা যেন ভুলে যেও না, কখনো লোভ করবে না, তাহলে কিন্তু পস্তাবে। আমার কাছে লতা ছাড়া বিনা অনুমতিতে কেউ হাত দেবে না, তাহলে কিন্তু তার বিপদ হতে পারে। হ্যাঁ গো গাছ, তোমাকে আমরা কেউ হাত দেব না। এই দাদা, আমরা তাহলে আলুর পিকনিক করি, কি বলিস? হ্যাঁ, আলু ঝোল, আলু ভাজি, আলুর দম, আলুর তরকারির যত পদ আছে সব পদ রান্না হবে, কেমন? ঠিক আছে ঠিক আছে, তাহলে পিকনিকটা করবে কোথায়? কোথায় আবার? তোদের বাড়িতে? তোদের উঠোনটা তো বেশ বড়, তোদের উঠোনে কাল আলু তরকারির পিকনিক হবে। ঠিক আছে চল, এখন সবাই বাড়ি ফিরি, প্রায় সন্ধ্যে হতে চললো। সেদিন সবাই যে লতা যার তাদের মতো বাড়ি সবাইকে ফিরে নিয়ে এলো। পুকুর রাতে লতা তার মা বাবার সাথে আলু গাছটির কথা সব খুলে বলল। তখন তার মায়ের চোখ লোভে জল করে উঠল। তাই নাকি? এটা সত্যি মা? খবরদার, কথাটি যেন পাঁচ কান করিস না। দেখিস, ওই আলু বিক্রি করে আমরা অনেক বড় লোক হয়ে যাব। কিন্তু মা, লোভ করা ভালো না। গাছটিতে আমি ছাড়া আর কারো হাত দেওয়া মানা। কি? আমার মহারানী? উনি ছাড়া নাকি কেউ হাত দিতে পারবে না? দেখা যাবে দেখা যাবে। কি গো, এত কি ভাবতে বসলে? আরে কিচ্ছু না, সকাল সকাল তোরা পিকনিক করিস, আমি তোদের সব জিনিসপত্র গুছিয়ে রান্না করে দেব। মায়ের আবার কি হলো? হঠাৎ এত ভালো ব্যবহার? যা এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়, সকাল সকাল উঠতে হবে যে। পরের দিন সকালে বাচ্চারা তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে লতাদের বাড়ি হাজির হলো। এইগুলো এখানে থাক। চল লতা, আমরা গিয়ে আলু নিয়ে আসি। হ্যাঁ চল, সবার যাবার দরকার নেই, কেউ থাক আর কেউ চল আমার সাথে। লতা, রাজু ও মিতা গেল আলু আনতে। আলু গাছ থেকে আলু ছিঁড়ে বাড়ি ফিরে এসে পিকনিকের আয়োজন শুরু করলো। এই তো সুযোগ, এই সুযোগে আমি চুপি চুপি আজ অনেক আলু পেড়ে বিক্রি করব আর একখানা সোনার দুল গড়াবো।
এই তো সেই আলু গাছ, যত ইচ্ছে আলু নেওয়া যাবে। আজ আমি অনেক অনেক আলু নেব, শুধু আজ না, রোজ নেব। নতুন আলু বেশি দামে বিক্রি করে অনেক টাকার মালিক হব আমি। কিছু কিছু স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়, পূর্ণ হয় না। মূর্খ গাছ, পূর্ণ হয় কি না হয় সেটা তোকে দেখাবো। গাছে নাকি কেউ হাত দিতে পারবে না, দেখি তো দিয়ে হাত, চত্ব সব ঠং। রমা যেই আলু ছেঁড়ার জন্য গাছটিতে হাত দিতে লাগলো, সাথে সাথে রমা একটা আলুতে পরিণত হলো। তোকে তো লতা মানা করেছিল, তবু ওই পাপী হাতে আমার গাছে স্পর্শ করলি। এবার সারা জীবন গাছের আলু হয়ে থাক। আমাকে মানুষ করে দাও, আমার যে ভুল হয়ে গেছে। তোর ভুল তুই নিজেই শুধরে নে, এবার তোর কথা বলার শক্তিটাও কেড়ে নেব। এইদিকে তারা সবাই সারাদিন খুব আনন্দ করে পিকনিক করে খাওয়া দাওয়া করলো। আজকের আলু তরকারিটা কিন্তু খুব ভালো ছিল রে, খুব স্বাদ আলুতে। পিকনিক বলে কথা, দেখতে হবে না কারা করেছে পিকনিক, স্বাদ তো হবেই। সেদিন সবাই যে যার মতো বাড়ি ফিরে গেল। এদিকে বিকেল পেরিয়ে সন্ধে হলেও যখন রমা বাড়ি ফিরছিল না, তখন রামু ও লতা খুব চিন্তা করতে লাগলো। সারাদিনের ভেতর মাকে তো পেলাম না, বলেছিল রান্না করে দেবে, তবুও তো এলো না। কোথায় যে গেল? রাত হতে চললো, এখনো তো ফিরলো না। লোভই তাকে ধ্বংস করেছে। সে গিয়েছিল আমার আলু গাছের কাছে, আলু গাছটিও তার লোভের ফল হিসেবে আলু বানিয়ে ঝুলিয়ে রেখেছে। ঠাম্মা ঠাম্মা, ও ঠাম্মা, কত করে মানা করেছিলাম, শুনলো না তো। খুব 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 ভালো হয়েছে। যে যেমন মানুষ তার তেমনই শাস্তি পাওয়া উচিত। জীবনটা আমার নরক করে দিয়েছে একেবারে। নিধারামপুর গ্রামের রমেশ আর উমা নামে দুজন স্বামী স্ত্রী থাকতো। উমার রান্না তেমন একটা ভালো ছিল না। একদিন সকালে রমেশ খেতে বসে দেখে উমার রান্না তেমন একটা ভালো হয়নি। সে রেগে গিয়ে উমাকে কথা শোনাতে লাগলো। দেখো, আমাকে মোটেও কথা শোনাবে না বললাম। আমার না তোমার প্রতিদিন এই কথা শুনতে আর ভাল লাগে না। দেখো, আমার ওপর রাগ করবে না। আমার যেটা ভালো লাগে না সেটা তো তোমাকে বলবোই আমি। আজ সকালে কি এমন খারাপ রান্না করেছি যে তুমি আমায় এভাবে খোঁটা দিয়ে কথা বলছো? শুধু আজ সকালে? তুমি তো প্রত্যেক দিনই খারাপ রান্না করো। আমি কিছু বলি না বলে তুমি দিন দিন পার পেয়ে যাচ্ছ। এই শীত পড়েছে যবে থেকে, তবে থেকে তোমাকে বলছি চিংড়ি আর কাঁকড়ার ঝোল করে দিতে, তা তুমি করেই দিচ্ছ না। তাহলে যাও না, কে এই চিংড়ি আর কাঁকড়া ঝোল করে খাওয়ায় তোমায়, তা আমিও দেখে নেব। দেখো, আমায় রাগাবে না কিন্তু, এই আমি বলে দিলাম। আমায় রাগালে কিন্তু তোমার কপালে শনি আসে। এই ঘরে একটা রান্নাও আমি করব না, আর এই চিংড়ি আর কাঁকড়ার ঝোলও দিব না, এই আমি বলে দিলাম। আমাকে ভয় দেখিও না তো। আমাকে ভয় দেখিয়ে তোমার কোনো লাভ হবে না। যদি তুমি রান্না করতে না পারো তাহলে আমাকে বলে দাও, আমি অন্য ব্যবস্থা করে নেব। ঠিক আছে, আমি তাহলে বলে দিলাম, আজ থেকে আমি আর রান্না করব না। এবার বলো বলো তুমি কি করবে? ঠিক আছে, আমিও এখন চললাম। চললাম মানে? কোথায় যাবে? সেটা আমি তোমাকে বলে যাব কেন? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব। সেটা আমি তোমাকে বলবার কোনো প্রয়োজন মনে করি না। শোনো, তুমি এরকম করে আমায় চিন্তার মধ্যে রাখতে পারো না। আমি চললাম শ্বশুরবাড়ি শীতের দিনে চিংড়ি আর কাঁকড়ার ঝোল খেতে। মানে? হ্যাঁ। রমেশ বলেই ব্যাগপত্র সব গুছিয়ে তার শ্বশুর বাড়ি চলে গেল। আর ওইদিকে উমার মা উমার বাবাকে বলতে লাগলো, কি হলো বলো দেখি? প্রতিদিন সকাল হলেই মুখটা কালো করে বসে থাকো, কি ব্যাপার? কি হয়েছে তোমার? আসলে দুই মেয়ের কথাই অনেক মনে পড়ছে। কতদিন হলো তাদের দেখি না, তাই অনেক মন খারাপ করছে। তুমি সারাদিন মেয়ে দুটোর জন্য মন খারাপ করে বসে থেকো না তো। তুমি ওদের বিয়ে দিয়েছো, এখন ওরা সংসার করছে, তাও মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে তো আসে। কিন্তু আমি তো চাই আমার দু মেয়েই
তাদের জামাই নিয়ে আমাদের কাছে সারা জীবনের জন্য চলে আসুক। হয়েছে, তুমি আর ঢং করো না তো। এইটা আবার কেমন ইচ্ছে? হ্যাঁ, আমিও তো আমার বাবার একমাত্র মেয়ে ছিলাম। তুমি একবার ভাবো তো, আমার বাবার মনে কি হতো। সেও তো চাইতেন যে আমাকে নিয়ে তুমি তার কাছে সারা জীবন থাকো। তাও গিন্নি, মন মানতে চায় না গো। যদি আমার মেয়ে দুটো দু একদিন পর পরই আমার সাথে দেখা করে যেত, তাহলে কি ভালোই না হতো। কত ভালো মন্দ জিনিস খাওয়ানো যেত, আনন্দ হতো, এদিক সেদিক ঘোরাঘুরি করা যেত। সবই করবে, একটু ধৈর্য ধরো। ওরা তো সামনের মাসেই আসবে, তখন না হয় তুমি ওদের নিয়ে ঘুরো। এরই মধ্যে রমেশ হাজির। বাবা, মা, আপনারা কেমন আছেন? আরে বড় জামাই যে তুমি, আমি কি সত্যি দেখছি নাকি হঠাৎ করে? হ্যাঁ বাবা, আপনি সত্যিই দেখছেন। আমি আপনার কাছে চলে এসেছি। ও মামা কই? ওকে তো দেখতে পাচ্ছি না। ওকে নিয়ে আসিনি বাবা, আমি একাই এসেছি। তুমি এসে ভালোই করেছো, তোমার বাবা তোমাদের কথাই বলছিল। কিন্তু উমা মাকেও তো নিয়ে আসতে পারতে, তাহলে ওর সাথে একবার দেখা হয়ে যেত। আসলে বাবা, আমি ওর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তার মানে তোমার সাথে ঝগড়া হয়েছে নাকি? তা কি নিয়ে ঝগড়া হলো তোমার সাথে? কি আর বলবো বাবা, চিংড়ি আর কাঁকড়ার ঝোল রান্না নিয়ে মনোমালিন্য হয়েছে। চিংড়ি আর কাঁকড়ার ঝোল রান্না নিয়ে? আসলে মা, আমি অনেকদিন ধরে আপনার মেয়েকে বলছি চিংড়ি আর কাঁকড়ার ঝোল করতে। শাশুড়ি মায়ের হাতের চিংড়ি আর কাঁকড়ার ঝোল সেই যে কতদিন আগে খেয়েছিলাম, তা আমার মুখে এখনো লেগে আছে। আপনার মেয়ে তো রান্নাই করতে পারে না, বলতে গেলে প্রতিদিন অখাদ্য খাবার রান্না করে। আর কতদিন সহ্য করতে পারি বলুন? তাই চলে এসেছি। ভাবছি এখান থেকেই কাজে যাব, আর কাজ শেষ করে আপনার হাতের চিংড়ি আর কাঁকড়ার ঝোল খাবো। আরে বেশ মজার ব্যাপার তো। আর তোমাদের মধ্যে এই নিয়ে ঝগড়া হয়েছে, আমার শুনে তো হাসি লাগছে। আচ্ছা, তুমি কি মেয়েটাকে বলে এসেছো তুমি যেখানে আসছো? না হয়তো ও চিন্তা করবে। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি বলে এসেছি আমি যে শ্বশুর বাড়ি যাচ্ছি। চলো বাবা, তোমার সঙ্গে বেশ কাটানো যাবে। কই গো, তোমার বেগুন তোলা হয়ে গেল? তুমি বাবা জীবনের জন্য গরম গরম পেঁয়াজি আর বেগুনি ভাজো দেখিনি। আর ওদিকে হরিশ উমার ছোট বোনকে বলতে লাগলো, কই গো, কোথায় গেলে? আমাকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে যাও, আমাকে এক্ষুনি কাজে বেরোতে হবে। এই তো নিয়ে আসছি খাবার। এই নাও তোমার খাবার। দাও দাও দাও, কাজ আছে আজকে। হ্যাঁ জানি তো, তোমার শুধু কাজ আর ঘর পড়ার কাজ, তাছাড়া তো জীবনে কিছুই নেই তোমার। কেন, তুমি আবার কি চাইছো? কাজ ছাড়া জীবনে আর কি আছে বলো তো? আমাকে নিয়ে কোথাও বেড়াতে যেতে মন চায় না তোমার? এইভাবে কাজ নিয়ে পড়ে থাকলে ভালো লাগে? আমি সারাক্ষণ চার দেয়ালের মধ্যে থাকি, আমার সত্যি আর একটুও ভাল লাগে না। দেখো, সব সময় বেড়াতে নেই, কাজের মধ্যে থাকতে হবে। কাজের মধ্যে থেকে এদিক সেদিক বেড়ানোটাই হলো নিয়ম। ওই নিয়ম নিয়েই তুমি বসে থাকো, আমার ভাল লাগছে না, আমি বাপের বাড়ি চলে যাব। তুমি সকাল সকাল আমাকে আবার হুমকি দিতে শুরু করো না। আমি হুমকি দিচ্ছি না তো, সত্যি বলছি। আমি বাপের বাড়ি চলে যাব, সেখান থেকে কিছুদিন থেকে আসবো। এটা কিন্তু ঠিক না। হঠাৎ করে বাপের বাড়ি যাবে কেন? শুধু শুধু ওই মানুষগুলোকে উত্তপ্ত করে তোমার কি লাভ বলো তো? আমি ওখানে গেলে আমার বাবা মা বিরক্ত হবে না, বরং বেশ অনেক দিন থাকতে বলবে। তুমি তো সেই সুযোগটাই খুঁজছো, আমি কি সেটা জানি না? চলো গো, কয়েকদিন ঘুরে আসি। অনেকদিন তো আমরা সেখানে যাই না, বাবার মনটাও তো খারাপ করছে বলো। সেটা ঠিক বলেছ, কিন্তু আমার এইদিকে কাজের চাপ প্রচুর। আমি তোমাকে কথা দিতে পারছি না, বুঝলে? তাহলে আমি একাই চলে যাব। না না, একা যেতে হবে না। আমি তোমাকে বরং কাল রেখে আসব, কিছুদিন পর আবার নিয়ে আসবো তোমাকে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, এবার সত্যি সত্যি আমি খুশি হয়েছি খুব।
আমার যে খুব আনন্দ হচ্ছে, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। ওদিকে উমা রমেশের ছোট ভাইকে ডেকে বলল, ভাবি, তুমি আমাকে ডেকে পাঠিয়েছিলে? হ্যাঁ, তোমাকেই ডেকেছিলাম। কিছু কাজ করে দিতে হবে নাকি ভাবি? আগে তুমি আমার বাপের বাড়ি কোথায় সেটা তো জানো। হ্যাঁ ভাবি, জানি তো। তোকে সেখানে একবার যেতে হবে, পারবি তো যেতে? হ্যাঁ পারবো। তা ওখানে গিয়ে কিছু দিয়ে আসতে হবে নাকি? না না, কিছু দিয়ে আসতে হবে না, শুধু একটা খবর নিয়ে আসবি যে তোর দাদা ওখানে গিয়ে কি করছে। এ কি, দাদা কি তোমার বাপের বাড়িতে গিয়েছে নাকি? তা কবে গেল? আমি তো কিছুই জানি না। আজ সকালে গেছে। তা তুমি তো গেলে না, তোমার কি কোনো কাজ আছে নাকি? কাজ আর কিসের থাকবে, তোর দাদা আমার সাথে ঝগড়া করে তার শ্বশুর বাড়ি চলে গেছে। কি, তুমি কি বললে ভাবি? আমার তো অনেক হাসি পাচ্ছে। কেন হাসি পাচ্ছে কেন তোর? তোরা তো হাসি পেল কি শুনলে? হ্যাঁ, না না ভাবি, সচরাচর ঝগড়া হলে শুনেছি বউ বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায়। আজ নতুন জিনিস দেখলাম, এই জন্যই আর কি হাসি পাচ্ছে। হয়েছে হয়েছে, আর হাসা লাগবে না। তুই এই কাজ করতে পারবি কিনা সেটা বল। হ্যাঁ ভাবি, পারবো। পারবো না কেন? তবে ভাবি, ভাই যদি কিছু জিজ্ঞেস করে তাহলে কি বলবো? বলবি আমি দেখতে পাঠিয়েছি, এটা জিজ্ঞেস করবি কবে সেখান থেকে সে বাড়ি ফিরবে। তা আপনাদের ঝগড়াটা কি নিয়ে হলো? রান্না নিয়ে। আমি নাকি ভালো রান্না করতে পারি না, তুই তো আমার রান্না খেয়েছিস। তুই বল দেখি, আমি কি ভালো রান্না করতে পারি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারো, মানে ওই আর কি। আচ্ছা আমি চললাম। যেমন ভাই তেমনি তার ছোট ভাই, দুজনেই সমান। পরের দিন সকালে হরিশ আর উমার ছোট বোন তাদের বাপের বাড়িতে গেল। মা, মা তুমি কেমন আছো? আরে তুই, আমি তো কল্পনাও করতে পারছি না তোরা সত্যি এসেছিস। মা, না এসে থাকতে পারলাম না। আপনার মেয়ে আপনার জন্য খুব মন খারাপ করছিল। অনেকদিনই আসা হয়নি তো, তাই আপনার মেয়েকে রাখতে এলাম। তোমাদের বাবা কাল গোমড়া মুখ করে বসেছিল, তোমাদের কথা খুব মনে পড়ছিল তার। তোমরা এসেছো দেখে তোমার বাবা কত আনন্দিত হবে। তা চলো না, ভেতরে কি বসো। আমি কিন্তু আজকে বিকেলেই চলে যাব। আমাকে কিন্তু আটকালে চলবে না, বলে দিলাম। সে কি বাবা, কতদিন বাদে এলে, বিকেল বেলায় চলে গেলে হবে? হ্যাঁ মা, তাছাড়া আর উপায় নেই। কাজের এত চাপ বেড়েছে, আপনার মেয়ে এখানে আসার জন্য বায়না করলো। তাই এখন না হলে সামনের মাসে আসতাম। সারাদিন কাজ আর কাজ, সবসময় কাজ নিয়ে থাকলে কি ভালো লাগে বলো মা? সে তো বটেই, মাঝে মাঝে এদিক ওদিক ঘুরতে যাওয়া লাগে। মা, বাবাকে দেখছি না যে, বাবা কোথায়? তোর বাবা তো বাজারে গেছে। ও হ্যাঁ, তোদেরকে তো বলাই হয়নি, বড় জামাইও কাল এসেছে। ও মা, তাই নাকি? তাহলে দিদি কোথায় মা? এক মজার ব্যাপার, আর বলিস না। তোর দিদির কাছ থেকে জামাই বাবাজি এখানে পালিয়ে এসেছে। সে কি মা, দিদির সাথে আবার ঝগড়া হলো কি নিয়ে? দাঁড়া, আগে তোদের কিছু খেতে দি, তারপরে তোকে সব বলছি। ওমার মা খাবার নিতে গেল। আর ওদিকে জামাই বাবাজি, বলো আজকে কি খাবে, মাছ না মাংস? বাবা, মাছ মাংস বাদ দিয়ে এই শীতের দিনে চিংড়ি আর কাঁকড়ার ঝোল করলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, ভালোই তো হয়। আমারও অনেকদিন খাওয়া হয়নি। তোমার চক্করে আমার একটু খাওয়া হয়ে যাবে। তাও আবার তোমার মায়ের হাতের চিংড়ি ও কাঁকড়ার ঝোল। আহ, বেশ বেশ, তাহলে চলুন ওই চিংড়ি আর কাঁকড়ার দোকানে যাই। আরে বাবুজি, তা বলেন বলেন, আজকে কতটুকু চিংড়ি আর কাঁকড়া দিব বলেন? অনেকদিন তো আর আহেন না এইদিকে। আমাকে ভুইলা গেলে চলবো নাকি? আমাগরেও তো খাইয়া বইরা বাঁচতে হইব নাকি? চিংড়ি ও কাঁকড়া কত করে চলছে? চিংড়ি 400 টাকা আর কাঁকড়া 200 টাকা কেজি। আমার জামাই এসেছে, তুমি তাহলে আমাকে 2 কেজি করে চিংড়ি আর কাঁকড়া দিয়ে দাও। এত দিয়ে কি হবে বাবা? এত চিংড়ি আর কাঁকড়া কে খাবে? তুমি বেশি কথা বলো না তো। এসেছো ভালো মন্দ খাও বেশি করে। কালকে আমার মেয়ের সাথে ঝগড়া করে এসেছো,
আবারও তো আমার মেয়ের সাথে লড়াই করতে হবে নাকি? শরীরে বল না থাকলে কি করে লড়বে বলো? হ্যাঁ মানে দিদির লগে কি ঝগড়া পাচ্ছে নাকি? হ্যাঁ, সে বিরাট ঝগড়া। খাওয়ার সময় পর্যন্ত পারছি না, সারাদিন দৌড়াদৌড়ি করেই মরতে হচ্ছে আমাদের। আমাগোর বড় দিদিমণি একটু ওই রকমই। আমার কাছে চিংড়ি নিতে আইতো, আমি প্রতিদিন কিছুটা করে চিংড়ি বেশি দিতাম। বাবু, আপনার চিংড়ি আর কাকড়া এই নেন। জামাই বাবু, আপনারাও মাঝে মাঝে চলে আসবেন কেমন? আমি এখন এখানে আছি, প্রয়োজন হলে তোমার কাছ থেকে চিংড়ি আর কাকড়া নিয়ে যাব। বাবা, কিছু সবজি বাজার করতে হবে, চলুন ওই দিকে যাই। হ্যাঁ চলো। উমার মা উমার ছোট বোনকে উমার কাহিনী সব খুলে পড়ল। সব শুনে উমার ছোট বোনের হাসি যেন থামছে না। এখন দিদি বুঝছেন, তখন তুমি পই পই করে বলেছিলে ওকে রান্নাটা ভালো করে শিখতে। তখন তুমি বলেছিলে বর দেখবি তোর সাথে ঝগড়া লাগাবে যদি তুই ভালো রান্না করতে না পারিস। এখন সেটাই হচ্ছে। বড় বাচ্চা যে বড় ভাই রাগ করে অন্য কোথাও চলে যায়নি, আপনার এখানেই চলে এসেছে। হ্যাঁ সত্যি, তোমার বাবাজি কি আনন্দিত হয়েছে। জামাই বাবাজি বলেছে নাকি এখানে কিছুদিন থাকবে, এখান থেকেই কাজের যাতায়াত করবে। তুমি দেখো মা, বড় ভাই যখন এখানে আছে তখন উমা দিদিও কিছুদিনের মধ্যেই চলে আসবে। ওকে ছেড়ে কথা বলবে না, দেখবে ও হাজির হয়েছে। আসলে তো খুবই ভালো হয় তোরা সবাই মিলে এখানে থাকলে। আমার যে কত আনন্দ হয়। তোর বাবা বলছিল যে জামাইদের বলবে মেয়েদের নিয়ে এখানেই থেকে যেতে। হয় হয়, মন খারাপ করে হয়, আমারই ভুল। তোমাকে মাঝে মাঝে এখানে রেখে যাওয়া উচিত, তাহলে বাবার মনটা অন্তত খারাপ হয় না। এই ভুল আমি আর করব না। কই গো, আমরা বাজার করে চলে এলাম, বাইরে এসো। উমার বাবার কথা শুনে উমার মা সবাই বাইরে চলে আসলো। সবাইকে দেখে উমার বাবা বলে উঠল, আরে মা তুই, জামাই বাবা তোমরা এসেছো, আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আরে বাহ, তাহলে তো ভালোই হলো। 2 কেজি চিংড়ি আর কাকড়া নিয়ে এসে সবাই মিলে খাওয়া যাবে, কেমন? কেমন আছো ভাই? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তোমার শালি আমাকে জোর করে নিয়ে এলো। ভালোই করেছো। তো তা কিছুদিন থাকছো তো? না ভাই, আজকে বিকেলেই চলে যাব। ও, তা আমি তো বেশ কিছুদিন এখানেই থাকবো। শ্বশুর মশাইয়ের জিনিস আমি একা একাই খাবো। তুমি কিছু মনে করো না কিন্তু। আরে ভাই, মনে করবার কি আছে, তুমি আমার তো বড় ভাই, তাই না? আচ্ছা বুঝেছি, এবার চলো তো ভেতরে চলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গল্প করবে নাকি? সেদিন বিকেলে রমেশের ছোট ভাইও উমার বাপের বাড়িতে গেল। দাদা, ও দাদা। আরে তুই কি করছিস এখানে? তোর ভাবি পাঠিয়েছে মনে হচ্ছে, তাই না? আর বলো না, ভাবি সকালবেলায় আমাকে ডেকে পাঠিয়ে আপনার খবর নিতে আসতে বলল, তাই আপনার খবর নিতে আপনার কাছে চলে এলাম। তা ভালোই করেছিস। আরে তুমি অনেকদিন বাদে আমাদের বাড়ি এলে। এইভাবে পাঠালো আমাকে দাদার খোঁজ নিতে। আসলে ঝগড়াটা তো হয়েছে। তুইও হাসছিস? হ্যাঁ দাদা, বলুন কি বলবো ভাবিকে। তোকে কিছু বলতে হবে না। মা, একটা বাটিতে করে কিছু চিংড়ি আর কাকড়ার ঝোল দিন তো। আচ্ছা দিচ্ছি। তরকারিটা কি পাঠাবে নাকি তুমি? হ্যাঁ, ওটা দিয়ে ওকে বোঝানোর চেষ্টা করব যে আপনার হাতের রান্না আর ওর হাতের রান্নার মধ্যে পার্থক্য কোথায়। তুমি যখন এত দূর থেকে এলে তাহলে কিছু মুখে দিয়ে যাও। পরদিন সকালে উমাও তার বাপের বাড়ি চলে আসে। সে গিয়ে তার বাবা মাকে বলতে লাগলো, বাবা মা, কেমন আছো তোমরা? এই তো এসে গেছে, এসে গেছে। আরে আয় আয়, আমরা তো তোর জন্যই অপেক্ষা করছিলাম রে। আয় মা আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। কি হলো বাবা, কি হয়েছে? আপনি এমন চিৎকার করে উঠলেন কেন? আরে দিদি, তুই এসেছিস? না এসে থাকতে পারলাম না। কালকে মা এত সুন্দর করে চিংড়ি আর কাঁকড়ার ঝোল করে পাঠিয়ে দিল, মুখে দিতেই আমি বুঝতে পারলাম
আমার হাতে রান্নার স্বাদ সত্যিই বাজে। ওর জন্যই তো বলেছিলাম রান্নাটা শিখে রাখো। হ্যাঁ মা, তোমার কথা না শুনে যে আমি কি ভুলটাই করেছি। তোকে দেখে অনেক দিন বাদে ভালো লাগছে রে। সে মহাশয় কোথায় গো? সে কাজে বেরিয়েছে, দুপুরবেলা ফিরবে বলেছে, আর বলেছে ভালো করে রান্না করে রাখতে। মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি তোকে আজ রান্নার কাজে সাহায্য করব। দুপুরবেলা ও, অনেক খিদে লেগেছে, আমি আর পারছি না বা। আপনি কোথায়? আমাকে খেতে দিন, খিদেতে আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে তো, খেতে দিন। উমার মা রমেশকে খেতে দিল। রমেশ খাবারগুলো খেয়ে বলল, আহ, সেই স্বাদ! এসব খাবার প্রতিদিন পেলে খুব দ্রুত কাজ করে চলে আসা যায়। এর মধ্যে উমা এসে হাজির। আরে বউ, তুমি তুমি এখানে কখন আসলে? কথাটা শেষ করো। বড় মেয়েটা কি? হ্যাঁ, বড় মেয়েটা রান্না করতে পারে না। তুমি কি বলছো? খাবারটা তো আমিই রান্না করেছি। কি? না গো, সত্যি আজকের রান্নাটা উমাই করেছে সম্পূর্ণটা। বলেন কি? তাহলে তো ওর উন্নতি হয়েছে বলতে হবে। হ্যাঁ, এবার চলো তো, বাড়ি গিয়ে তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো, তখন বিশ্বাস করবে। তুমি চিন্তা করো না বাবা, আমি কিছুদিনের মধ্যেই উমাকে ভালো করে রান্নাটা শিখিয়ে দেব। শাশুড়ি শীতের দিনে চিংড়ি আর কাঁকড়ার ঝোল খেতে যাতে এখানে আসতে না হয়। না, মানে আমার এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না।